আমরা ক্লাসটি শুরু করছি। তো আজকে যেহেতু শনিবার, তোমাদের ক্লাসটা ছিল সিডিপি এবং যারা সায়েন্সে রয়েছে এমনি সায়েন্সের যে ক্লাস সেটা থাকে আর কি। কিন্তু সিডিপি তো আমরা অনেকটাই এগিয়ে গিয়েছিলাম। বেঙ্গলিতে যে পেডাগজি পোর্শনটা থাকে না, তো সেই তোমরা জানো যে 15 নাম্বার থাকবে গদ্যাংশ পদ্যাংশ থেকে, আর 15 নাম্বার থাকবে তোমাদের পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। এটা কিন্তু ল্যাঙ্গুয়েজ ওয়ান, তার হচ্ছে কি তোমার পেডাগজি। ল্যাঙ্গুয়েজ ওয়ান মানে কি? ল্যাঙ্গুয়েজ ওয়ান মানে আমাদের এখানে যারা ম্যাক্সিমাম বেঙ্গলি, তো বেঙ্গলির ক্ষেত্রে এটা ঠিক আছে। আচ্ছা, এবার এই বেঙ্গলির যেটা সিলেবাস তোমাদের আমি গ্রুপে দিয়েছিলাম, তোমরা সবাই দেখেছো। তো পুরো সিলেবাসের হচ্ছে কি তোমার পেডাগজি যে থিওরি, তো সেই থিওরিটা আমরা এখানে আজকে আলোচনা করব। এবং থিওরির সাথে সাথে সম্ভবত আমি যদি ভুল না হই, তাহলে 20খানা কোশ্চেন এখানে রয়েছে। 20টা কোশ্চেন আমরা প্র্যাকটিস করব, কেমন? তো এখানে 20খানা কোশ্চেন রয়েছে, যেটা প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এই থিওরিটাকে কভার করবে। হ্যাঁ, এবং আমি চেষ্টা করব এই পুরো পিডিএফ খানা বা এই যে পুরো নোটসটা আজকে তোমাদেরকে কমপ্লিট করিয়ে কোশ্চেনগুলো যাতে আমি আলোচনা করে দিতে পারি। ঠিক আছে, আমি চেষ্টা করব। ঠিক আছে, তো দেখো প্রথমে স্যার বলতে বাংলা সিলেবাসের অন্তর্গত। হ্যাঁ, বেঙ্গলি সিলেবাসের অন্তর্গত। ঠিক আছে, বাংলার পেডাগজি। আচ্ছা, ঠিক আছে, আমি বললাম সিডিপি ক্লাস সেই না জন্য। না, আজকে সিডিপি থেকে যেহেতু আমরা বাংলার পেডাগজি যেহেতু রয়েছে, তো সিডিপি ক্লাসে আমরা বাংলার পেডাগজিটা করিয়ে দিচ্ছি আর কি। ঠিক আছে, দেখো তো এখানে প্রথমে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি, দেখো ভাষা শিখন এবং ভাষার অগ্রাধিকার বা আত্মীকরণ বা আয়ত্তি। এটাকে আমরা যদি সংক্ষেপে ইংলিশে জানি, তাকে একে বলা হয় লার্নিং অ্যান্ড একুইজিশন। তো এই যে ভাষা শিক্ষাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, তাই না? আমরা সমাজবদ্ধ জীব, এবং আমরা আমাদের যে কমিউনিকেশন বা আমাদের যে আহ, নিজেদের মধ্যে ভাব বিনিময়, সেটা কিন্তু আমরা ভাষার মাধ্যমেই করে থাকি। তো দেখো, যদি আমরা ভাষা না শিখতাম তাহলে সেই ইশারা, অঙ্গভঙ্গি, তাই না, তো এইগুলো দিয়েই আমরা প্রত্যেকের ইচ্ছা প্রকাশ করতাম বা নিজেদের মধ্যে কমিউনিকেশন করার চেষ্টা করতাম। তো আজকে ভাষা আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছে। তো সেই ভাষা আত্মীকরণ প্রক্রিয়াটা কিভাবে ঘটে সেই জিনিসটা আমরা আলোচনা করব। ভালো করে শুনবে, হ্যাঁ। মানে যদি কেউ মনে করে থাকো যে এগুলো তো নর্মাল জিনিস, তো আমার মোটামুটি হয়ে যাবে, তো এটা এতটা সোজা নয়। তার কারণ হচ্ছে কি, দেখো সিডিপি আলোচনা, অভিজ্ঞতা প্লাস থিঙ্কিং এইগুলোর মাধ্যমে ডেভেলপ করে। ঠিক আছে, তার কারণ হচ্ছে কি, এদের যে অপশানগুলো থাকে না কোশ্চানের, দেখবে 4টা অপশান খুব কাছাকাছি থাকে। এবং যদি তোমার সেই ডেভেলপমেন্ট না হয়, তাহলে সেক্ষেত্রে উত্তর করতে গেলে ভুল হয়ে যায়, তাই না? এটা আমার মৌখিক কথা নয়, প্র্যাকটিক্যালি যখন তোমরা অ্যান্সার করবে দেখবে, যদি কারোর বোধগম্যতা সেই লেভেলে না যায়, তাহলে কিন্তু প্যাডাগজি কোশ্চেন ঠিক করাটা চ্যালেঞ্জ হয়ে যায়, তাই না? তুমি তোমার সাপেক্ষে মনে করে আসবে যে আমি 100% ঠিক উত্তর করে এসেছি, কিন্তু দেখবে তার উত্তর কিন্তু ভুল হয়ে যায়, তাই না? তো এই জন্য আমার মনে হয় যে জিনিসগুলো আমি আলোচনা করার চেষ্টা করছি আজকের এই ক্লাসে, এই ক্লাসের প্রত্যেকটা জিনিস তোমরা ভালো করে শুনে নাও এবং আত্মীকরণ করার চেষ্টা করো, যাতে করে কোশ্চেনের উত্তর দিতে গেলে তোমাদের সেই কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তো দেখো ভাষার আত্মীকরণে বলছে যে কোনো প্রাতিষ্ঠানিক নিয়ম বা ব্যাকরণ ছাড়াই স্বাভাবিক পরিবেশে অবচেতনভাবে, ঠিক আছে, সাবকনসিয়াস প্রসেসের মাধ্যমে মাতৃভাষা অর্জন করার প্রক্রিয়াকে আমরা কি বলছি, ভাষার আত্মীকরণ বা আয়ত্ত। ঠিক আছে, মানে এখানে কোনো, দেখো আমরা যখন বাড়িতে কথা বলা শিখি, তখন কি আমাদেরকে ঘরের বাবা মা কি বলে দেয় এইটা সন্ধি, এইটা সমাস, এইটা ব্যাকরণ, এইটা কারক, এরকম কিছু শেখানো হয় না। নর্মালি আমরা কোনো নিয়ম কানুন ছাড়াই, কোনো ব্যাকরণ ছাড়াই, সাবকনসিয়াস তোমার মাইন্ডেই আমরা আমাদের এই মাতৃভাষা যেটা অর্জন করি, সেটাকেই বলা হয় ভাষার আত্মীকরণ। এবং বলা হচ্ছে, দেখো এটি একটি আনুষ্ঠানিক বা ইনফরমাল প্রক্রিয়া। আনুষ্ঠানিক নয়, অনানুষ্ঠানিক বা ইনফরমাল। আনুষ্ঠানিক হলে তাকে ফর্মাল বলা হয়, ইনফরমাল কেন না, যেহেতু এটা কোনো
এখানে কোনো কোর্স নেই, এখানে কোনো ডিউরেশন নেই, এখানে কোনো নিয়ম কানুন নেই, এখানে কোনো ব্যাকরণ নেই, ঠিক আছে। তো এই জন্য এটাকে আমরা অনানুষ্ঠানিক বা ইনফর্মাল প্রক্রিয়া আমরা বলে থাকি। এখানে যোগাযোগের বা কমিউনিকেশনের উপর জোর দেওয়া হয়, ঠিক আছে, ব্যাকরণের নিয়মে এখানে কাজ করে না। কারণ আমরা এখানে আমাদের মনের ভাবটাকে যেভাবে আমরা মানে ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারি সেটার উপরেই জোর দেওয়া হয়, ঠিক আছে। কোনো ব্যাকরণের কোনো বালাই এখানে কিন্তু আমরা দেখতে পাই না। আচ্ছা, শিশু তার পরিবার এবং সমাজ থেকে স্বাভাবিক অনুসরণ বা মিথস্ক্রিয়ার মাধ্যমে এগুলো কিন্তু শিখতে পারে, তাই না। এখানে আনুষ্ঠানিক কোনো যাগযজ্ঞ বা কোনো এখানে ট্রেনিং এই জিনিসগুলো দরকার পড়ে না। স্বাভাবিকভাবে সে কিন্তু সমাজ থেকে বা তার পরিবার থেকে স্বাভাবিক অনুকরণ বা মিথস্ক্রিয়ার মাধ্যমে এগুলো কিন্তু সে অর্জন করে নেয়। এবারে দেখো, একজন শিক্ষাবিদ, তার নাম নম চমস্কি, তার মতে মানুষের মধ্যে জন্মগতভাবে একটা ডিভাইস রয়েছে যেটাকে আমরা এলএডি বলি। এলএডি মানে ল্যাঙ্গুয়েজ একুইজিশন ডিভাইস, যা আত্মীকরণে সাহায্য করে, ঠিক আছে। তাহলে জন্মসূত্র থেকে আমরা এটা পাই, আমাদের জন্মকাল থেকেই রয়েছে, তার মাধ্যমে আমরা ল্যাঙ্গুয়েজ একুইজিশন করে থাকি, ঠিক আছে। চলো, তাহলে এই যে প্রথম জিনিসটা আমি আলোচনা করলাম, তোমরা আমাকে একটু জানাও তো যে সবাই তোমরা বুঝতে পারলে কিনা। দেখো, আমি খুব সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করেছি যতটুকু আমি বুঝেছি, ঠিক আছে। তো যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে একটু তোমরা জানাও যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। দেখো, এগুলো খুব বেসিক জিনিস, যদিও এগুলো এমন নয় যে খুব একটা বেশি আমি গুরুগম্ভীর কোনো রকেট সায়েন্সের থিওরি আলোচনা করছি, তা নয়। এগুলো নর্মাল জিনিস, তাই না। তাও যদি কোনো কারো সমস্যা থাকে তাহলে তোমরা বলতে পারো। আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম জন তোমরা বলছো যে বুঝতে পেরেছো। চলো নেক্সট। এবার যেটা আমরা বলবো সেটা হচ্ছে কি, দেখো, ল্যাঙ্গুয়েজ লার্নিং। আগেরটা ছিল ল্যাঙ্গুয়েজ একুইজিশন, ওকে, অর্থাৎ ভাষার আত্মীকরণ। এবারে আমরা ভাষা শিখনের দিকে যাচ্ছি। দেখো, এটা হচ্ছে কি, দেখো, মানে সম্পূর্ণ প্রথমেটার থেকে বৈপরীত্য আর কি, মানে বিপরীত প্রসেস। কেন না, এটা একটা প্রাতিষ্ঠানিক প্রসেস, মানে পরিবেশে সচেতনভাবে কোনো ভাষা শেখার, ভাষার নিয়ম, ব্যাকরণ, গঠনশৈলী, ঠিক আছে, শেখার প্রক্রিয়াকে ভাষা শিখন আমরা বলি। অর্থাৎ তোমরা বলতে পারো, যখন আমরা মানে অক্ষর জ্ঞান আমরা লাভ করি, তা সেই পর্বে যখন আমরা বাড়িতে কথা বলি, বাড়িতে কমিউনিকেট করার চেষ্টা করি, তো তখন আমরা কিন্তু ভাষার একুইজিশন পিরিয়ডে থাকি। আর ল্যাঙ্গুয়েজ একুইজিশন যখন আমরা ক্লাস 5-6 থেকে যখন আমরা পড়ি, আমাদেরকে শেখানো হয় যে কিভাবে একটা বাক্য গঠন করতে হয়, একটা সেন্টেন্স কিভাবে ফর্ম করতে হয়, একটা রচনা কিভাবে লিখতে হয়, একটা চিঠি কিভাবে লিখতে হয়। তখন কিন্তু আমরা সচেতনভাবে ভাষার নিয়ম মেনে ব্যাকরণ শৈলীকে কাজে লাগিয়ে এবং কনসিয়াস প্রসেসের মাধ্যমে আমরা সেটাকে কিন্তু করে থাকি। যেভাবে আমরা প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, মানে যেটা প্রথম ভাষা আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলা, আর দ্বিতীয় ভাষা ইংরেজি, এই জিনিসগুলো আমরা করে থাকি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এটি একটি আনুষ্ঠানিক মানে আনুষ্ঠানিক প্রক্রিয়া বা ফর্মাল প্রক্রিয়া, ঠিক আছে, যা বিদ্যালয় বা কোচিং এ পড়া হয়ে থাকে, ঠিক আছে। মানে এটা নর্মালি বাড়িতে আমরা পড়াই না আর কি, ঠিক আছে। আচ্ছা, এখানে ব্যাকরণের নিয়ম বা গ্রামার রুলস মেনে চলা হয়, এখানে অ্যাকুরেসির উপর জোর দেওয়া হয়, তাই না। দেখবে আমাদের যখন আমরা এই ল্যাঙ্গুয়েজ লার্নিং পিরিয়ডে আমরা অবস্থান করেছিলাম, সেই সময় আমাদের কোচিং সেন্টার বলো বা স্কুল বলো, সেখানে কিন্তু আমাদেরকে ভুল ঠিক, কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু মার্ক করে দেওয়া হতো, বা সেগুলোকে আমাদেরকে, বা কোথাও কোথাও তোমরা পানিশমেন্টও পেয়েছো, ঠিক আছে, তার জন্য। যাই হোক, সেটা মানে ওই ল্যাঙ্গুয়েজ লার্নিং পিরিয়ডেই আমরা দেখতে পাই, ঠিক আছে। আচ্ছা, এটিতে শিক্ষার্থীরা সক্রিয় ভূমিকা পালন করে এবং সক্রিয় প্রচেষ্টা গ্রহণ করে এবং অনুশীলন করতে হয়, ঠিক আছে। মানে উইদাউট প্র্যাকটিস কিন্তু এটা ল্যাঙ্গুয়েজ লার্নিং ইম্পসিবল, তাই না। ধরো ফর এক্সাম্পল, আমি যদিও কাউকে ছোট করছি না, ধরো তোমাদেরকে আমি যদি বলি যে কিছু একটা বিষয়ে তোমাদেরকে আলোচনা করতে বলি, বা তোমাদের বিষয়ে বলতে বলি যে তোমার বিষয়ে তুমি একটু বলো, তাহলে তুমি বা তোমরা যেভাবে রিপ্রেজেন্ট করবে নিজেকে, ওকে, যদি একটা তোমার বয়সী কোনো তোমার বন্ধু বান্ধব তোমরা পাড়ায়, যে কিনা শুধু প্রাইমারি স্কুলটা কোনো মতে সেখানে সে ঢুকেছিল এবং সে শুধু হাতের মানে সে নিজের সাইনটুকু করতে পারে, বাকি সে হাই স্কুলের কোনো মুখ দেখেনি, মানে কলেজ ইউনিভার্সিটি তো দূরের কথা, তাহলে তাকে যদি আমরা কিছু বলতে বলি, তার বাক্য গঠন, তার কথা বলা, তার শব্দ চয়ন,
এবং তোমাদের মধ্যে একটা আকাশ পাতাল আমরা একটা পার্থক্য দেখতে পাবো। তার কারণ কেন না, তার কারণ হচ্ছে সে হয়তো বলতে পারবে, তাই না, সে হয়তো বলতে পারবে, তাহলে তার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ঘটেছে, বাট তার প্রপার ট্রেনিং এর মাধ্যমে ল্যাঙ্গুয়েজ লার্নিংটা হয়নি, কিন্তু যেটা তোমাদের মধ্যে হয়েছে। তাহলে তখন কিন্তু তোমরা ইজিলি ডিস্টিংগুইশ করতে পারবে যে হোয়াট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড হোয়াট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং। ওকে, তো এটাই বলা হচ্ছে। তাহলে এই বেসিক ডিফারেন্স যেটা আমি বললাম, এর মাধ্যমে কিন্তু আমরা দুটোকে কম্পেয়ার করে নিতে পারি যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং দুটোর মধ্যে কি পার্থক্য হতে পারে। ঠিক আছে, বুঝতে পারলে সবাই? একটু তোমরা জানাও তো। ওকে, আচ্ছা ঠিক আছে, চলো দেখো নেক্সট। এবার আমরা চলে আসছি দেখো। আচ্ছা, আচ্ছা, আমাদের এই যে নতুন ভার্সনের যে নোটসগুলো তৈরি হচ্ছে, এগুলো কিন্তু অল কপিরাইট রিজার্ভ করা আছে, ঠিক আছে, কেউ কোনোভাবে কাউকে শেয়ার করবে না, ঠিক আছে। চলো এবার আমরা দেখবো যে অ্যাকুইজিশন এবং লার্নিং এর মধ্যে এখানে একটা কম্পারেটিভ টেবিল করে দেওয়া হয়েছে, যাতে করে তোমরা সংক্ষেপে মনে রাখতে পারো। তো এখানে বলা হচ্ছে দেখো, অ্যাকুইজিশন বা আত্মীকরণ এটা হচ্ছে তোমার অবচেতন এবং স্বাভাবিক প্রসেসে ঘটে, আর এটা সচেতন এবং প্রাতিষ্ঠানিকভাবে লার্নিংটা হয়। পরিবেশ এখানে দেখো বলছে অনানুষ্ঠানিক, মানে পরিবার কিংবা সমাজ এখানে পার্টিসিপেট করছে, আর এখানে আনুষ্ঠানিকভাবে হয়, এখানে বিদ্যালয় এবং শ্রেণীকক্ষ পার্টিসিপেট করে। গুরুত্ব কি না, এটা হচ্ছে অর্থ এবং সাবলীলতা, মানে এখানে ফ্লুয়েন্সি কাজ করে, আর এখানে দেখো ব্যাকরণ এবং সঠিকতা মানে অ্যাকুরেসি এখানে কিন্তু গুরুত্ব বেশি লাভ করে আর কি, মানে গুরুত্বটা বেশি দেওয়া হয় অ্যাকুরেসির উপর, ঠিক আছে। আর এখানে ফ্লুয়েন্সি মানে কতটা স্পষ্টভাবে সে বলতে পারছে। চলো এবার আমরা দ্বিতীয় টপিকে চলে যাব। এই দ্বিতীয় টপিকটার নাম দেখো, ভাষা শিখন দক্ষতার ভিত্তি বা ভাষা শিখনের মূলনীতি, যেটাকে আমরা বলছি বেসিস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং স্কিল, ঠিক আছে। তো দেখো এখানে ভাষা শিখন দক্ষতা মানে এই যে দেখো, ভাষা শিখন দক্ষতা মানে কি, এটা তোমাদেরকে বুঝতে হবে যে এটা স্কিল আর কি, মানে এমনি করে হয় না, তাই না। এটা মানে তোমার অভিজ্ঞতা, তোমার পঠন পাঠন, তোমার প্র্যাকটিস, এইগুলোর দ্বারা তোমাকে কিন্তু এটাকে ভাষা শিখন দক্ষতার লেভেলটাকে তোমাকে বাড়াতে সাহায্য করে। তো এই জন্য আমরা ভাষা শিখনের প্রধান ভিত্তি হিসাবে 4টি মৌলিক ক্ষমতার কথা এখানে বলার চেষ্টা করছি, ঠিক আছে, যেটাকে আমরা সংক্ষেপে LSRW বলি, ঠিক আছে। অর্থাৎ যেটাকে আমরা L স্ট্যান্ড ফর লিসনিং, S স্ট্যান্ড ফর স্পিকিং, R স্ট্যান্ড ফর রিডিং অ্যান্ড W স্ট্যান্ডস ফর রাইটিং, ঠিক আছে। তাহলে এই যে 4টি কথা আমরা বললাম, শ্রবণ, পঠন এবং লিখন, ঠিক আছে, এই 4টি হচ্ছে কি তোমার মৌলিক দক্ষতা, যেটা যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের ভাষা শিখন যে দক্ষতা সেটা কিন্তু অনেকটাই ইমপ্রুভ হতে পারে, ঠিক আছে। তো দেখো দক্ষতার প্রকারভেদ, 2 প্রকারের আমরা প্রকারভেদ বলছি, এটা আমি তোমাদেরকে একটু তোমরা খেয়াল করো। আমরা যখন হচ্ছে কি মডেল কোশ্চেন পেপার করতাম না, প্রতিটা মডেল কোশ্চেন পেপারে এই ধরনের স্কিলের কথা কিন্তু বলতাম, একটা রিসেপটিভ স্কিল, একটা প্রোডাক্টিভ বা এক্সপ্রেসিভ স্কিল, তাই না। যারা পুরনো স্টুডেন্ট, যারা অনেক দিন থেকে তোমরা আছো, ঠিক আছে, তোমরা একটু রিমাইন্ড করার চেষ্টা করো যে এই কোশ্চেনটা আমি কতবার তোমাদেরকে দিয়েছি আর কি। তো এই জন্য আমি ভাবলাম যে থিওরিতে দিয়ে তোমাদেরকে আমি আরো ভালো করে তোমাদেরকে যাতে বুঝিয়ে দিতে পারি। তো দেখো গ্রহণমূলক দক্ষতা বা রিসেপটিভ যে স্কিল, সেটাকে আমরা দুটো তোমার জিনিস রেখেছি, একটা হচ্ছে তোমার লিসনিং এবং একটা রিডিং, অর্থাৎ শ্রবণ এবং পঠন। এটাকে আমরা বলছি গ্রহণমূলক দক্ষতা। দেখো গ্রহণ করছি আমরা, ঠিক আছে, তাহলে শ্রবণ এবং পঠন এর মাধ্যমে আমরা তথ্য কিন্তু গ্রহণ করি। দেখো যখন আমরা শুনি, এই যে আমি কথা বলছি তোমরা শুনছো, তোমাদের দেখো মানে কান কিন্তু অ্যাক্টিভ রয়েছে এখন, কারণ আমি কি বলছি, তাই না। দেখবে অনেক সময় নেটওয়ার্ক ডিস্টার্ব করলে, তোমরা কোনো শুনতে না পেলে, তোমরা কিন্তু হচ্ছে কি দেখবে একটা মানে মনোসংযোগ ব্রেক হয়, তাই না, যে বুঝতে পারলাম না স্যার কি বললো বা কি জিনিসটা হচ্ছে কি বলে চলে গেল, ঠিক আছে। তো সেই জায়গায় কিন্তু তাহলে এখানে মনে রাখবে যে গ্রহণমূলক দক্ষতা, রিসেপটিভ করছো তোমরা, রিসিভ করছো তোমরা। বা রিডিং এর সময় দেখো আমরা আমাদের আই এবং আবার আমাদের ইয়ার, ঠিক আছে, মানে আমাদের চোখ কিংবা আমাদের কান দুটোই কিন্তু সে কি করে না রিসেপটিভ করে, মানে রিসিভ করছে, তাই না। তো এই জন্য এদেরকে আমরা কি বলছি, গঠনমূলক দক্ষতা বা রিসেপটিভ স্কিল। আর প্রকাশমূলক দক্ষতা বা প্রোডাক্টিভ বা এক্সপ্রেসিভ স্কিল,
এক্সপ্রেসিভ। দেখো আমি যখন বলছি, এই যে আমি স্পিক করছি মানে কথা বলছি, তাহলে এটা ওয়ান টাইপ অফ স্পিকিং, মানে এটাকে বলছি আমরা আমি এক্সপ্রেস করছি, বোঝানোর চেষ্টা করছি কথা বলার মাধ্যমে। লিখছি, এই যে আমি ধরো লিখছি, ঠিক আছে, আমি লিখছি যে যে পেডাগজি, তাহলে এটার মাধ্যমে কি লিখলাম আমি, না এটা এক্সপ্রেশন করার চেষ্টা করলাম কোনো একটা জিনিস, তাহলে এটাকে বলা হচ্ছে কি না এক্সপ্রেসিভ স্কিল বা প্রকাশমূলক দক্ষতা। তাহলে প্রকাশমূলক দক্ষতার ক্ষেত্রে একটা থাকলো স্পিকিং, অ্যানাদার পয়েন্ট ইজ দ্য রাইটিং। আর এইভাবে মনে রাখবে যে স্পিকিং করা মানে কথা বলা বা রাইটিং করা, এটা হচ্ছে কি এক্সপ্রেস করা। আর লিসনিং মানে শোনা কিংবা হচ্ছে কি পড়া, পঠন করা, রিডিং করা, এটা হচ্ছে কি তোমার রিসেপটিভ স্কিল বা গ্রহণমূলক দক্ষতা। ঠিক আছে, তো আশা করি তোমরা মনে রাখতে পারবে, যতটুকু আমি মানে বুঝতে পারছি যে হ্যাঁ তোমরা মনে রাখতে পারবে, তাই তো? একটু তোমরা জানাও বুঝতে পারলে কিনা বা মনে রাখতে পারবে কিনা। যদি কেউ মন দিয়ে শোনো আশা করি মনে রাখতে পারবে, যদি কেউ মন দিয়ে শোনো। ঠিক আছে, আমার কথাগুলো যদি কেউ মন দিয়ে শোনো। আমি জানি বর্তমান সোসাইটিতে ডিস্ট্রাকশনের কোনো অভাব নেই, তাই না? হাতে মোবাইল রয়েছে, সবসময় ফেসবুক হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকছে, তাই না? হাই হ্যালো চলছে। আশেপাশে ঘরে থাকলে ঘরের লোককে তুমি এত বাধা দিতে পারবে না, সেখানে সিরিয়াল, মুভি, গান বিভিন্ন রকম চলবে টেলিভিশনে। তো সেই জায়গায় নিজেকে হচ্ছে কি তোমার মনোসংযোগ করে আমার কথা শোনাটা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার, আমি জানি। তো সেক্ষেত্রে যারা মন দিয়ে শুনবে আশা করি দেখবে তোমরা ভুলবে না, আমি এইটুকু বিশ্বাস রাখি। ঠিক আছে, চলো তাহলে আর বেশি কথা বলছি না, বেশি কথা বললে আবার সমস্যা। দেখো এবার হচ্ছে কি আমরা চলে আসবো কি ভাষা শিখনের সাধারণ মূলনীতি সমূহ। ঠিক আছে, তো ভাষা শিখনের সাধারণ মূলনীতি সমূহের মধ্যে আমরা কি কি জিনিস দেখছি দেখো। তো এখানে প্রথমে আমরা বলছি যে অনুকরণের নীতি। অনুকরণের নীতি, দেখো এটা আমি একটা উদাহরণ দিলে তোমরা ভালো বুঝতে পারবে। দেখো আমিও যে পড়াচ্ছি না, বা তোমাদের ক্ষেত্রে দেখবে তোমাদের কোনো মানে কোনো ফেভারিট পার্সন, সেটা হতে পারে তোমার টিচার, কোনো সাবজেক্ট স্পেসিফিক টিচার হতে পারে, বা আমাদের সমাজের কোনো একটা ব্যক্তি মানুষ যিনি তোমার সম্পর্কে কেউ হতে পারে। তো তার যদি তোমার কথা বলার ধরন বা তার কথা বলার টোন তোমার যদি ভালো লেগে যায়, তুমি দেখবে সেই কথাটার মতন অনেক সময় আমরা বলার চেষ্টা করি। আমার ক্ষেত্রে হয়েছে, মানে আমি অনেক সময় করেছি। আমার একজন টিচার রয়েছেন, আমার ওনার কথা বলার ধরন ওনার যেমন সেরকম বলার আগে চেষ্টা করতাম, এখনো হয়তো কিছুটা ওনার মতো হয়েছে আর কি। যাই হোক, যতটা যদিও পুরোটা হয়নি, মানে চেষ্টা করি আমরা আর কি। তো এটাকে বলা হচ্ছে অনুকরণ নীতি। তোমরা জানাও তো তোমাদের এই যে জিনিসটা বললাম এটা তোমাদের সাথে মিল খায় কিনা, মানে আমি যেটা বললাম আমার সাথে যেটা হয়েছে এটা তোমাদের সাথে হয়েছে কিনা একটু বলো তো, জানাও তো। হয়তো 100% সবার সাথে নাও হতে পারে, তবে আমার মনে হয় যে আমার দলে অনেকেই আছো যাদের সাথে এরকম হয়েছে আর কি। ঠিক আছে, চেষ্টা করেছি আর কি যে কোনো একটা স্টেজে গিয়ে মনে হয়েছে যে আমরা ওইভাবে বলি বা ওইভাবে এক্সপ্রেস করি, তাহলে মনে হয় বেশি জন শুনবে বা ভালো বুঝবে। ঠিক আছে, তো এই জায়গাটার ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করি আর কি। ঠিক আছে, যাই হোক, সেটা যার ক্ষেত্রে ঘটেছে তারা একমাত্র আমার সাথে তোমরা রিলেট করতে পারবে, হয়তো সবাই পারবে না। দেখো, তো সেই জন্য বলছি যে অনুকরণের নীতি যেটা, সেটা শিশুরা অনুকরণ প্রিয়, তাই শিক্ষক পরিবারের তোমার হচ্ছে কি উচ্চারণ ভাষা স্পষ্ট হওয়া উচিত। ঠিক আছে, আচ্ছা সক্রিয়তার নীতি, এটা আমরা বলছি দেখো শিক্ষার্থীদের ভাষা ব্যবহারে সক্রিয় সুযোগ দিতে হবে, তাই না? দেখবে এই যে তোমাদের লাস্টের দিকে ক্লাসে আমি তোমাদেরকে একটা জিনিস করাতাম, এটাকে হয়তো কেউ পজিটিভ ভাবে নিয়েছে, কেউ হয়তো নেগেটিভ ভাবে নিয়েছে। দেখবে যখন হচ্ছে কি আমি ইংলিশের ক্ষেত্রে প্রোজ কিংবা পোয়েমের যে জিনিসগুলোকে তোমাদেরকে দিয়ে পড়াতাম, যে কাউকে বলতাম যে ইংলিশ ভার্সনটা পড়ো, কাউকে দিয়ে বাংলা ভার্সনটা পড়ো। দেখবে এতে কি হয় তোমার মধ্যে একটা দেখবে, বা যখন হচ্ছে কি তোমরা ক্লাসে যখন দেখবে 5 থেকে 10-এর মধ্যে স্যার হচ্ছে কি আমাদেরকে বোর্ডে তুলতেন বা আমাদেরকে রিডিং করতে বলতেন বা কোনো একটা বিষয় বলতেন, তো দেখবে সেইভাবে কিন্তু আমাদের মধ্যে একটা কনফিডেন্স গ্রো হতো, বা সেইভাবে আমাদের একটা সক্রিয়তার নীতি কাজ করতো। ঠিক আছে, তো সেটা হচ্ছে কি দেখবে যেটা আমি করার চেষ্টা করি, তো অনেক সময় দেখবে সেটা আমাদের মানে ডাব্লিউবি সেটের ক্লাসেও বা তোমাদের আপার প্রাইমারি ক্লাসেও বা অন্যান্য ক্লাসেও চেষ্টা করি বলার জন্য, কিন্তু হয়তো সবাই পার্টিসিপেট করে না। কিন্তু এটা করলে কি হয়, অনেক শিক্ষার্থীর মধ্যে কিন্তু একটা সক্রিয়তা নীতি কাজ করে, ফলে সেটা কিন্তু তার মধ্যে ভাষা শিক্ষার দক্ষতাটাকে বাড়িয়ে দেয়। চলো নেক্সট, এবার থেকে দেখো 3 নম্বর যেটা বলছে মূর্ত থেকে বিমূর্তের নীতি, বা যেটাকে আমরা বলছি কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। অর্থাৎ প্রথমে চেনা বা মূর্ত জিনিস, তারপর হচ্ছে ভাষা জটিল
ব্যাকরণ শেখাতে হবে আর কি। না তাহলে আমরা কি বললাম যে সিম্পল থেকে কমপ্লেক্স, অর্থাৎ আমরা প্রথমে মূর্ত জিনিসগুলোকে তাদেরকে চেনাই, তারপরে শনাক্তকরণ করার পরে তারপরে আমরা ভাষার জটিলতার দিকে যাই। তাহলে এই নীতিগুলো কিন্তু আমাদের ভাষা শিখনের ক্ষেত্রেও কিন্তু কাজ করে। মানে হঠাৎ করে যদি তোমাদেরকে আমি কি বলতাম যে একটা কঠিন কোশ্চেনের চ্যাপ্টার মানে প্র্যাকটিস করাতাম যে তোমরা বলো, তাহলে তোমাদের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। আগে তোমাদেরকে দেখো আমি থিওরিটা পড়িয়ে দিচ্ছি বা তোমাদেরকে বলছি যে তোমরা বুঝতে পারলে কিনা, তারপরে কিন্তু আমি কোশ্চেনে যাবো, তাই না? তো এটা হচ্ছে কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, মানে প্রথমে তোমাকে চেনা জিনিস চেনানো হলো, তারপরে সেখান থেকে আমরা জটিল জিনিসে যাব। ওকে, চলো এবারে 3 নম্বর নেক্সট। এবারে আমরা শিখবো বা আমরা বুঝবো আর কি, ঠিক আছে? তো সেটা হচ্ছে ভাষার বৃত্তি বা ভাষা দক্ষতার কার্যাবলী, শোনা এবং বলার ভূমিকা, ঠিক আছে? তাহলে এখানে ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ স্কিল, রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং। ওকে, চলো দেখো এখানে বলেছে শ্রবণের ভূমিকা। প্রথমে বলছে শ্রবণ কেবল শোনার প্রক্রিয়া নয়, এটি অর্থ উপলব্ধির প্রক্রিয়া, ঠিক আছে? তাহলে এটা শুধুমাত্র যে হচ্ছে কি আমরা শুনছি তা নয়, এই যে যখন আমি কিছু বলছি তোমরা শোনার মাধ্যমে তার কিন্তু অর্থটাকেও উপলব্ধি করছো। তো এখানে সরঞ্জাম হিসাবে কি কি ব্যবহার করা হয় বলছে, শিক্ষার্থীরা অন্যের উচ্চারণ বুঝতে, শব্দের সঠিক অর্থ অনুধাবন করতে এবং শ্রুতিলিপি লেখার জন্য শ্রবণকে মাধ্যম হিসাবে ব্যবহার করে। ওকে, তো এবারে যদি আমরা কথনের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাবো যে কথা বলার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের চিন্তা ভাবনাকে প্রকাশ করতে পারে, নিজের অনুভূতি প্রকাশ করতে পারে, ঠিক আছে? আর এখানে সরঞ্জাম হিসাবে ব্যবহার করা হচ্ছে দেখো সামাজিক মিথস্ক্রিয়া, বিতর্ক সভা, মৌখিক পরীক্ষা, হ্যাঁ, দৈনিক প্রয়োজনে কথন, দক্ষতা একটি প্রধান হাতিয়ার, ঠিক আছে? মানে কথনটা হচ্ছে কি প্রধান হাতিয়ার, তাই না? তোমরা বিশেষ করে জানো যে যারা পলিটিশিয়ান হয় আর কি, ঠিক আছে, দেখবে তারা এমন ভাবে তোমাকে কথা বলে ইমপ্রেস করবে না, তুমি তার কথা হচ্ছে কি দেখবে, তার কথা অনুযায়ী দেখবে তুমি মানে ইমপ্রেস হয়ে যাবে এবং তুমি হচ্ছে কি তার কথা মতন সেই দলটাকে তুমি সাপোর্টই করবে, তাই না? এটা মানে একটা মানে কি বলবো, এটা হচ্ছে কি ইনহেরিটেড একটা ক্যারেক্টার থাকে দেখবে তাদের মধ্যে, তাই না? তাদের হয়তো বিশাল পুঁথিগত বিদ্যা নেই, কিন্তু তারা এমন ভাবে মানুষকে কথা বলে তাকে মানে মানে ব্রেন ওয়াশ করে দেবে না, তো সেটা হচ্ছে কি তুমি মানে বুঝতে পারবে না, ঠিক আছে? তো এরকম কিছু মানুষ সমাজে আমাদের রয়েছে আর কি, তাদের কথা বলার টেকনিক এমন এমন হচ্ছে সুন্দর, তুমি হচ্ছে কি সহজেই তার কথা মানে ইয়ের মধ্যে বেড়ে যাবে, মানে তাকে তুমি ফলো করা শুরু করবে আর কি। তো এই জন্য বলছে যে কথন হচ্ছে কি দক্ষতা এমন একটা প্রধান হাতিয়ার, এটি শিক্ষার্থীদের দেখো আত্মবিশ্বাস বাড়ায় এবং উচ্চারণেও জড়তা দূর করে দেয়, ঠিক আছে? এটা যদি তো প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে আসে, আত্মবিশ্বাসের সাথে তার উচ্চারণে জড়তা কিন্তু দূর করে দেয়। চলো, আশা করি এটাও বুঝতে পারলে তোমরা, এই পোর্শনটাও তোমরা বুঝতে পারলে, ঠিক আছে? বুঝতে পারলে তাই তো? চলো দেখো নেক্সট। চলো এবার আমরা শিখবো ভাষা শিক্ষার ব্যাকরণের ভূমিকা, ঠিক আছে? ভাষা শিক্ষায় কি হচ্ছে না ব্যাকরণের কি ভূমিকা রয়েছে। তো দেখো আমরা এই যে গ্রামার কথাটা বলি না, গ্রামার হচ্ছে কি হয়তো শুনতে আমাদের, সেটা বাংলা গ্রামার হোক বা ইংলিশ গ্রামার হোক, সেটা কিন্তু আমাদের একটু ভীতি সঞ্চার করে, তাই না? যেমন হচ্ছে ম্যাথমেটিক্স কথা বললে যেমন হয়, তো এখানে একটু ভীতি সঞ্চার করে। দেখো কিন্তু ভাষা শিক্ষায় ব্যাকরণের হচ্ছে কি তোমার মানে কি বলবো মানে সরাসরি ভূমিকা রয়েছে, ঠিক আছে? তো মৌখিক এবং লিখিত উভয় ধরনের যোগাযোগে ব্যাকরণের ভূমিকা অনস্বীকার্য, তাই না? তবে আধুনিক প্যাডাগজিতে ব্যাকরণে মুখস্থ করার চেয়ে প্রাসঙ্গিক ব্যবহারের উপর বেশি জোর দেওয়া হয়। তো এখানে দেখো ব্যাকরণ শিক্ষার পদ্ধতি সমূহ কি কি রয়েছে, একটা রয়েছে আরোহী পদ্ধতি, একটা রয়েছে অবরোহী পদ্ধতি। আমরা ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ মেথড শুনতে অভ্যস্ত আর কি। তো আরোহীটাকে আমরা ইন্ডাকটিভ পদ্ধতি বলি, ঠিক আছে? তো দেখো এখানে প্রথমে হচ্ছে একাধিক উদাহরণ দেওয়া হয়, তারপর সেই উদাহরণের ভিত্তিতে আমরা সূত্র বা নিয়মে পৌঁছাই, এটাকে বলা হয় ইন্ডাকটিভ মেথড, বাংলায় বলা হয় আরোহী পদ্ধতি, ঠিক আছে? তো এটি শিশু মনস্তত্ত্ব সম্মত হয় এবং বৈজ্ঞানিক পদ্ধতি মেনে কাজ করে। আর যেটা অবরোহী পদ্ধতি বা ডিডাকটিভ মেথড, এটা এখানে কি হয়, প্রথমে আমরা সূত্র বা নিয়ম মুখস্থ করানো হয়, তারপরে তার উদাহরণ দেওয়া হয়, ঠিক আছে? উল্টোটা আর কি, উল্টোটা। তো এটি হচ্ছে প্রথাগত এবং অপেক্ষাকৃত নিরস পদ্ধতি, ঠিক আছে? কারণ আগে তোমাকে সূত্র বা নিয়ম বলানো হচ্ছে, তারপর উদাহরণ দেওয়া হচ্ছে, তাই না? আর কিন্তু নিয়মটা ইন্ডাকটিভের ক্ষেত্রে প্রথমে আমরা একাধিক উদাহরণ দিলাম, তাই না? তোমাদেরকে আগে আমি কিছু এই যে বললাম না যে প্র্যাকটিক্যালি কিছু উদাহরণ বলছি শোনো, তারপরে দেখবে তোমরা অ্যাক্টিভ হয়ে যাও, তোমরা মন দিয়ে শোনো, তারপরে আমি কি বললাম নিয়ম বা সূত্রটাকে জানিয়ে দিলাম, তাহলে তখন হচ্ছে কি ইন্ডাকটিভ মেথড। আর তার উল্টোটা হলে এটাকে বলা হচ্ছে কি ডিডাকটিভ মেথড। তো দেখো শ্রেণীকক্ষে ব্যাকরণ পড়ানোর জন্য সবচেয়ে কার্যকরী পদ্ধতির নাম কি না এই আরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভ মেথড।
তাই না? তাহলে তোমার কিন্তু এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, এটা থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে যে যে আমরা ব্যাকরণ শেখানোর জন্য শ্রেণীকক্ষে যে পদ্ধতিটাকে বেশি ইউজ করি, তো অপশন এ থাকবে আরোহী পদ্ধতি, বি থাকবে অবরোহী পদ্ধতি, অপশন সি থাকবে আরোহী ও অবরোহী পদ্ধতি, অপশন ডি থাকবে কোনোটি না, তাই না? তাহলে উত্তর হয়ে যাবে কি আরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভ মেথড। চলো নেক্সট। এবারে দেখো বৈচিত্র্যময় শ্রেণীকক্ষে শিক্ষকের ভাষার ত্রুটি, ভাষা শিক্ষার অসুবিধা ও অসঙ্গতি। ঠিক আছে, বলছে ডিফিকাল্টিস অ্যান্ড চ্যালেঞ্জেস ইন ডাইভার্স ক্লাসরুম এরার্স অ্যান্ড ডিসঅর্ডার্স। ঠিক আছে, তো দেখো বৈচিত্র্যময় হচ্ছে কি তোমার শ্রেণীকক্ষের চ্যালেঞ্জেস কি কি থাকবে। তো এখানে একটি শ্রেণীকক্ষে বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন আর্থসামাজিক ব্যাকগ্রাউন্ডের মানুষজন থাকবে, মানে শিক্ষার্থী থাকবে, তো তাদের ক্ষমতাও আলাদা আলাদা থাকবে, তাই না? তো সেক্ষেত্রে সেখানে প্রধান যে চ্যালেঞ্জ হচ্ছে কি দেখো উপযুক্ত পরিবেশ তৈরি করা, তাই না? এটা কিন্তু হচ্ছে কি সবার ক্ষেত্রে কাজ করে, বৈচিত্র্যময় শ্রেণীকক্ষ থাকবেই, ডাইভার্জেন্ট ক্লাসরুম থাকবেই। আচ্ছা, ভাষার ত্রুটি, দেখবে ত্রুটি বা ভাষা ভুল হলো শিক্ষণ প্রক্রিয়ার একটি স্বাভাবিক অংশ। ঠিক আছে, তো ভুল দেখে শিক্ষক হচ্ছে কি শিক্ষার্থীদের চিন্তন প্রক্রিয়া বুঝতে পারেন, একে কঠোরভাবে শাসন না করে সংশোধনের সুবিধা দিতে হবে। দেখো আমার ব্যক্তিগত লাইফে আমি একটা কথা বলছি, দেখো আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি না, মানে উঠি না, তো সেক্ষেত্রে তোমরা শুনলে অবাক হবে বা জানি না বিশ্বাস করবে কিনা, আমি শুধু নয়, আমাদের সঙ্গে যারা আমাদের বন্ধু বান্ধব ছিল তারা কিন্তু টিচারকে তুমি তুমি বলতাম। ঠিক আছে, টিচারদেরকে আমরা তুমি তুমি বলতাম, বুঝতে পারলে? তো সেক্ষেত্রে তখন আমরা জানতামই না যে আপনি দিয়ে বলতে হয় আর কি। ঠিক আছে, তো এই যে জিনিসগুলো সেগুলো কিন্তু এবারে তখন কি টিচারকে আমাদেরকে ধরে মেরেছে বা আমাদেরকে কি পানিশমেন্ট করেছে তা নয়, তারা বুঝেছে জিনিসটা, তারা সেই জিনিসটা বুঝে সেই মতন করে তারা পরিবর্তন করার চেষ্টা করেছে, যে তারা সংশোধন করার চেষ্টা করেছে। ঠিক আছে, তারা কিন্তু সেভাবে কঠোরভাবে শাসন করে। ওকে, তো এই জিনিসগুলো জানি না তোমাদের সাথে হয়েছে কিনা, কিন্তু আমাদের ক্ষেত্রে হয়েছে। আমরা যে সময়টা হচ্ছে কি তোমার পড়াশোনা করেছি বা যে সময়ে যে পরিবেশ থেকে আমরা উঠে এসেছি, তো সেই সময় কিন্তু আমাদের সাথে কিন্তু হয়েছে। ঠিক আছে, দেখো তো এটা এটা তোমাদের সাথে হয়তো কারোর ক্ষেত্রেও হলে হতে পারে। কারোর সাথে কি হয়েছে এরকম বাচ্চাকালে তোমরা টিচারকে তুমি তুমি বলেছো বা তুই 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 বলেছো, কেউ বলেছো? মানে আমরা অ্যাকচুয়ালি কি জানো তো, মানে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি মানে আমরা সেই অর্থে হচ্ছে কি, যখন আমি প্রাইমারি স্কুলে কথা বলছি, প্রাইমারি স্কুলে, মানে এটা কিন্তু হাই স্কুলে নয়, তখন শিখে গেছি, প্রাইমারি স্কুল থেকে ভুলগুলো আমরা শিখে গেছি প্রাইমারি স্কুলে আর কি। ঠিক আছে, মানে এই জায়গাগুলোতে হয়েছে আর কি। দেখো তাহলে ভাষার ত্রুটি, তাহলে এই ত্রুটি বা ভুল হলো একটা শিক্ষণের প্রক্রিয়া স্বাভাবিক অংশ, এটাকে খুব বেশি বড় ছোট ভেবে না যাবে না, কারণ এরার না ঘটলে তুমি কিন্তু সঠিক পথে যেতে পারবে না। ঠিক আছে, আমার ছেলে এরকম ম্যামকে তুমি বলে, সেটা হচ্ছে কি যারা বাচ্চারা তোমার বাড়িতে হচ্ছে কি যারা তারা হচ্ছে কি যারা টিউশন পড়াতে আসে তারা বলে আর কি। কিন্তু হ্যাঁ, আমরা স্কুলে বলতাম আর কি। ঠিক আছে, স্কুলে বলতাম তুমি তুমি, সে পরে যখন শিখলাম তখন এটা অবাক লাগতো যে এরকম করতাম আমরা। যাই হোক, দেখো তাহলে ভাষার ত্রুটি। এবার বলছে দেখো ভাষা শিক্ষার অসঙ্গতি বা শিক্ষণ অক্ষমতা, এই জায়গা থেকে না একটা কোশ্চেন থাকে। ঠিক আছে, এটা জায়গা থেকে একটা কোশ্চেন থাকে, এটা বলার অপেক্ষা রাখে না, তোমরা সবাই জানো যে এই জায়গা থেকে একটা কোশ্চেন থাকে। দেখো প্রথমে বলছে যে ডিসলেক্সিয়া, মানে কি কি লার্নিং ডিসেবিলিটিস, এগুলো কারোর আশা করি আমাদের হয়নি, তাই না? কারণ থাকলে তোমাদের এতদূর পর্যন্ত পড়াশোনা করতে পারতে না। তো ডিসলেক্সিয়া হচ্ছে কি পঠনগত অক্ষমতা, রিডিং হচ্ছে ডিসঅর্ডার, ডি কে ডি পড়ছে, তাই না? এস এ ডাব্লিউ কে ডাব্লিউ এস পড়ছে। তাহলে দেখো এইগুলোকে যদি সে করে তাহলে তাকে আমরা বলবো যে সে কিন্তু লার্নিং ডিসেবিলিটিসে ভুগছে, এবং পার্টিকুলারলি যে ডিসেবিলিটিস তার নাম কি ডিসলেক্সিয়া, অর্থাৎ এটাকে আমরা বলছি পঠনগত অক্ষমতা। ডিসগ্রাফিয়া, হ্যাঁ বলো। হ্যালো হ্যাঁ বলো। স্যার, বলছি আমরা যে বায়োলজিতে পড়েছি সীসা থেকে ডিসলেক্সিয়া হয়, এটা কি ওই ডিসলেক্সিয়া নাকি আলাদা? মানে সীসার লেড পয়জনিং থেকেও ডিসলেক্সিয়া পড়েছি। না, ওটা আলাদা, এটা 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 আলাদা, এটা আলাদা, এটা আলাদা। আচ্ছা, এইগুলো হচ্ছে কি তোমার লার্নিং ডিসেবিলিটিস এর মধ্যে পড়ছে আর কি। ঠিক আছে, দেখো এবার হচ্ছে কি তোমার ডিসগ্রাফিয়া হচ্ছে কি যখন আমরা রাইটিং ডিসঅর্ডারের মধ্যে পড়ছি আর কি, মানে তার এ বি সি ডি লিখতে পারছে না, লাইন বাঁকা হয়ে যাচ্ছে, সোজা হয়ে যাচ্ছে, অক্ষর তোমার গঠনের সমস্যা হয়ে যাচ্ছে, তখন তাকে আমরা বলছি ডিসগ্রাফিয়া। আচ্ছা, ডিসক্যালকুলিয়া, এটা হচ্ছে দেখো ম্যাথমেটিক্যাল ডিসঅর্ডার, এটা হচ্ছে গাণিতিক অক্ষমতা। মানে তোমাদেরকে যদি আমি বলি যে মানে কোনো বাচ্চাকে বলা হয় 2+2 কত, না সে 4 বলবে, সে যদি তাকে শিখিয়েও দেওয়া হয় সে বলছে কত 2+2, সে 2 বলছে বা 1 বলছে, মানে অন্য কিছু বলছে আর কি।
একজাক্টলি না বলে, ঠিক আছে। এবারে হতে পারে যে তার অজ্ঞতার জন্য, সেটা আলাদা ব্যাপার। যখন তাকে আমরা সার্টেন ট্রেনিং এর মাধ্যমে তাকে শেখানোর পরেও সে ভুল করছে, তখন তাকে আমরা কি বলছি, ডিসক্যালকুলিয়া। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে অ্যাপসেসিয়া বা তোমার হচ্ছে ডিসফাসিয়া। এটা বলছে ভাষা বুঝতে বা মৌখিকভাবে প্রকাশ করতে সমস্যা, ঠিক আছে। এটাকে আমরা বলছি ল্যাঙ্গুয়েজ বা স্পিচ ডিসঅর্ডার। ভাষা বুঝতে পারছে না, তুমি একটা কথা বলছো, সে অন্য কিছু বুঝছে, বা সেই তার এক্সপ্রেস করতে পারছে না, ভাষা প্রকাশ করতে পারছে না, ঠিক আছে। তখন তাকে আমরা কি বলছি, তোমার হচ্ছে কি এফাসিয়া বা ডিসফাসিয়া। মনে থাকবে? একটু জানাও তো আমাকে। এই যে চারটি আমি বললাম, ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, এফাসিয়া বা ডিসফাসিয়া, এগুলো মনে রাখতে পারবে কিনা আমাকে একটু জানাও তো। পারবে তো? আচ্ছা, যারা নতুন জয়েন করেছো একটু তোমরা জানাও তো, ক্লাস তোমাদের কেমন লাগছে, তোমাদের ক্লাস কেমন লাগছে একটু তোমরা জানাও তো। যারা নতুন, একদম জাস্ট নতুন। ওকে, ঠিক আছে, চলো নেক্সট। এবারে দেখো, এবার হচ্ছে কি বলছে, দেখো যে বহুভাষিক শ্রেণীকক্ষে প্রথম ভাষার শিক্ষাদান, অর্থাৎ এক ভাষা থেকে বহু ভাষার রূপান্তর, ঠিক আছে। অর্থাৎ আমরা যেটাকে বলছি টিচিং অফ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম। অর্থাৎ আমরা যখন হচ্ছে কি দেখো, প্রথমে যখন আমরা মাতৃভাষা শিখলাম, তাই না, আমরা ঘরোয়া ভাষা শিখলাম, ঠিক আছে। আচ্ছা, আমি একটা আমার একটা রাজ তোমাদেরকে বলছি, ঠিক আছে। তোমরা হয়তো শুনলে অবাক হবে, আমি কিন্তু উড়িয়া ভাষায় মানে কথা বলতে পারি, পড়তেও পারি, লিখতেও পারি, ঠিক আছে। মানে এটা কারণ হচ্ছে কি, আমাদের যে মানে আমার যে মানে গ্রামের বাড়ি, ঠিক আছে। তো সেই বাড়িটা হচ্ছে কি উড়িষ্যার বর্ডারের কাছাকাছি, ঠিক আছে। ফলস্বরূপ আমরা কিন্তু জন্মানোর পর থেকে ওই ভাষা বলতেই, মানে প্রকৃত উড়িয়া নয়, মানে উড়িয়া বাংলা, কিন্তু উড়িয়ার মানে 80% হচ্ছে কি তোমার উড়িষ্যার ভাষার মিল আছে, 20% হচ্ছে কি তোমার এই আমাদের বাংলা ভাষার মিল আছে। তো সেক্ষেত্রে মানে বলতে পারো জন্মগত সূত্র থেকে আমরা কিন্তু সেটা শিখেছি আর কি, বা বলতে জানি আর কি, ঠিক আছে। তো ওতে হচ্ছে কি কি হয়, এবারে যখন আমরা বাংলাটা শিখলাম, এই জন্য বললাম না যে এই যে তুমি বলতাম, বা কিছু কিছু জিনিসকে আমরা উড়িয়া মানে আমাদের ঘরোয়া ভাষা বলতে জানতাম, তাহলে সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কিন্তু বাংলা শিখে উঠতে তোমাদের যেহেতু হচ্ছে খুব ইজিলি শিখে গেছো, তো আমরা মানে ব্যক্তিগতভাবে আমি, তো সেটা কিন্তু হচ্ছে কি অ্যাকোয়ার করতে বা অ্যাকুইজিশন করতে, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করতে বেঙ্গলিটাকে অনেকটা কিন্তু সময় গেছে, তাই না। তারপরে হচ্ছে কি তোমার আস্তে আস্তে করে শিখা। তারপরে দেখো এই যে আমরা এটা বলার মাধ্যমে কি, যে প্রথমে আমরা আমাদের যে ঘরোয়া ভাষা বা যাদের গ্রামীণ ভাষা বা যাদের লোকাল ল্যাঙ্গুয়েজ, সে কিন্তু সেটাকে আয়ত্ত করছে। তারপরে সে মাতৃভাষা বা আমাদের মাতৃভাষা ধরে এখানে বাংলা শিখেছি আমরা। তারপরে আমরা কি করেছি, ইংলিশ শিখলাম, আলফাবেট, ইংলিশের আলফাবেট শিখছি আমরা, ইংলিশের ওয়ার্ড শিখলাম, সেন্টেন্স শিখলাম, তাই না, ভাঙা ভাঙা ইংলিশ বলতে শিখলাম। তারপরে হয়তো এখন যা পজিশন হয়েছে, আমরা হয়তো কিছুজন হয়তো আমরা, বা আমার ক্ষেত্রে বলছি যে ইংলিশটা হয়তো মানে খুব স্পিডে না বলতে পারলেও মোটামুটি ভাবে একটা বলতে পারবো। তারপরে আমরা ধরো হিন্দি শিখেছি, তাই না, হিন্দি বলতে পারবো বা বুঝতে পারবো, পড়তে পারবো। তো এই জিনিসটা ঘটেছে। তাহলে আমার যেটা বক্তব্য হলো যে টিচিং অফ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইন এ মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম, ঠিক আছে। অর্থাৎ আমরা কোনো একটা ক্লাসরুমে প্রথমে কিন্তু আমরা আমাদের মাতৃভাষাটাকে আয়ত্ত করে তারপরে আমরা অন্যান্য ভাষার দিকে এগোই আর কি, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো লিঙ্গুয়ালিজম একটি হচ্ছে সম্পদ, অর্থাৎ আধুনিক প্যাডাগজি অনুযায়ী শ্রেণীকক্ষে বহুভাষিকতা কোনো বাধা বা সমস্যা নয়, বরং এটি একটি সম্পদ বা রিসোর্স বা কৌশল। তো শিক্ষার্থী তার মাতৃভাষাকে ভিত্তি করে অন্যান্য ভাষা কিন্তু শিখবে, ঠিক আছে। তো তাকে আমরা কি করি, আমরা যখন ইংলিশ শিখেছি দেখবে প্রত্যেকটা আমরা বাংলা টার্মের পাশে এই যে আপেল মানে হচ্ছে অ্যাপেল, ঠিক আছে, তাই না, আনারস, তাই না। তো এগুলো হচ্ছে কি আমরা কি আগে বাংলা, তারপর হচ্ছে তার পাইনাপল, আমরা হচ্ছে পাইনাপল শিখলাম। তাহলে এই যে জিনিসগুলো আমরা কিন্তু আমরা বাঙালি ছেলে, তো অতএব হচ্ছে কি আমরা কিন্তু এইভাবেই বাংলা থেকে ইংলিশ শিখেছি, মানে মাতৃভাষা থেকে ইংলিশ শিখেছি। তো এই জিনিসগুলো হচ্ছে কি তাহলে কোনো একটা মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুমে দেখো শিক্ষার্থীর মাতৃভাষাকে ভিত্তি করে সে অন্যান্য ভাষাগুলো কিন্তু শিখছে, ঠিক আছে। তো এটা কোনো লজ্জার কিছু ব্যাপার নেই, ঠিক আছে। এবার আমরা হয়তো ইংলিশ কম পারি, তো সেটা যারা ইংলিশ প্রথম থেকে শিখেছে তারা বেশি পাচ্ছে কেন, তারা হয়তো বাংলা কম পারে, ঠিক আছে। তো অতএব এটা ভয় মানে খারাপ কিছু জিনিস নয়, ঠিক আছে। আর সমস্যাটা হয়েছে কোথায়, যে ইংলিশটা যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে পরিবর্তন হয়েছে, তো সেটা আমরা বেসিক্যালি ইম্পর্টেন্স দেওয়ার চেষ্টা করি, ইংলিশ জানে মানে সে ভালো আর, কিন্তু সেই অর্থে নয়। হ্যাঁ, তো আমাদের বুদ্ধিমত্তার দিক থেকে আমাদেরকে কম্পেয়ার করতে হবে যে ভালো খারাপ, ঠিক আছে। চলো এবার দেখো এক ভাষা থেকে বহু ভাষার রূপান্তর। তো এখানে বলছে শিক্ষার্থীর নিজস্ব আঞ্চলিক ভাষাকে সম্মান জানাতে হবে, এটা হচ্ছে প্রথম কথা, ক্রাইটেরিয়া, ঠিক আছে।
আচ্ছা, তারপরে হচ্ছে দেখো শ্রেণীকক্ষে বহু ভাষার ব্যবহার শিক্ষার্থীদের মধ্যে বহু সাংস্কৃতিকতা চেতনা ও সহনশীলতা বৃদ্ধি করে। এর ফলে শিক্ষার্থীর বুদ্ধি ভিত্তিক হচ্ছে বিকাশ ত্বরান্বিত হয়। ঠিক আছে, চলো তাহলে এই 6 নম্বর পয়েন্টটা তোমরা বুঝতে পারলে কিনা বলো। বহুভাষিক শ্রেণীকক্ষে প্রথম ভাষার শিক্ষাদান, এটা তোমরা সবাই বুঝতে পারলে কিনা বলো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো দেখো এই যে বাংলা পেডাগজি, তাও তোমরা যে মন দিয়ে শুনছো না, তাই না, তাও যে মন দিয়ে শুনছো, এটা কিন্তু কম কথা নয়। ঠিক আছে, তো ওতে হচ্ছে খুব ভালো, মানে এটা দিস দ্য পজিটিভ সিগনাল। ঠিক আছে, এটা কিন্তু ভালো জিনিস যে তোমরা কিন্তু মানে পড়া শুনছো বা পড়া কনসেন্ট্রেট করার চেষ্টা করছো, এটা ভালো জিনিস। ঠিক আছে, চলো, এবং তোমাদেরকে বলছি যারা অ্যাক্টিভলি ক্লাস করছো, দেখবে তোমরা একদিন সাকসেস পাবেই। ঠিক আছে, এটা আমার আশ্রীবাণী নয়, এটা কিন্তু আমার মানে অভিজ্ঞতা থেকে বলছি। দেখবে তোমরা অবভিয়াসলি পাস করতে পারো, এইটুকু বিশ্বাস তোমরা রাখো এবং মন দিয়ে ক্লাসগুলো করো। চলো এবার দেখো, এবার আমরা দেখব যে ভাষা দক্ষতার তোমার বোধগত যোগ্যতার হচ্ছে মূল্যায়ন, অর্থাৎ ইভালুয়েশন অফ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অ্যান্ড কম্প্রিহেনশন। দেখো তাহলে যখন হচ্ছে কি একটা শিশু, আমরা প্রথমে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন শিখলাম, ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি তোমার অ্যাকোয়ার শিখলাম আমরা, তারপরে আমরা দেখলাম যে কিভাবে ভাষা কোথায় কি কাজে লাগছে এবং প্রোডাক্টিভ স্কিল, এই সমস্ত জিনিসগুলো দেখলাম। তারপরে আমরা দেখলাম কি যে ভাষা দক্ষতা বোধগম্যতার মূল্যায়ন করবো আমরা। ঠিক আছে, ইভালুয়েট করবো। ঠিক আছে, তো তার জন্য দেখো এই যে মূল্যায়ন এবং পরিমাপের প্রকারভেদ, অর্থাৎ এই যে মূল্যায়নটাকে আমরা কিভাবে করি, তাই না। অর্থাৎ যখন আমরা দেখবে এই যে আমি তোমাকে পড়াচ্ছি থিওরি, তারপর কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করলাম, তারপরে তোমাদেরকে মক টেস্ট দিব। আজকেও তোমাদের মক টেস্ট থাকবে। ঠিক আছে, ক্লাসের শেষে মক টেস্ট থাকবে। তো সেই মক টেস্টটা কেন দিলাম না, ইভালুয়েশন করার জন্য, যে তোমরা ক্লাসটা কতটা তোমরা মন দিয়ে শুনলে, কতটা বুঝলে, এবং তার ফিডব্যাক হিসাবে আমি পরীক্ষার মাধ্যমে প্রত্যেকের রেজাল্ট দেখে বুঝতে পারবো যে তোমাদের উন্নতি হলো বা তোমরা বুঝতে পারলে বা তোমাদের ফিডব্যাকটা কি। ঠিক আছে, তাহলে সেটা আমি অ্যাসেসমেন্ট করছি। তো সেই জন্য এখানে বলছি যে মূল্যায়ন করা। তো সেই মূল্যায়ন হচ্ছে কি দু প্রকারের হয়, একটা হচ্ছে তোমার ফরমেটিভ মূল্যায়ন, এটা হচ্ছে সামেটিভ। তো এটা বলার অধিকার রাখে না, তোমরা যারা ক্লাস করছো, আমি এইটুকু বিশ্বাস রাখি তোমরা সবাই জানো যে ক্লাস চলাকালীন ডিউরিং দ্য ইনস্ট্রাকশন, হ্যাঁ, লাগাতার নিরবিচ্ছিন্নভাবে যে মূল্যায়ন করা হয়, এটা শিক্ষার্থীর দুর্বলতা চিহ্নিত করা হয় বা ফিডব্যাক নেওয়া হয়, যাতে করে আমরা আরো ভালো করে জিনিসগুলোকে পড়াতে পারি। যে এই যে দেখো, এই যে ক্লাস চলাকালীন তোমাদেরকে বলছি না যে তোমরা কি বুঝতে পারলে তো, বা তোমরা শুনতে পাচ্ছ তো, বা তোমরা এই জিনিসটাকে ঠিকঠাক করে বুঝতে পারলে তো। তাহলে এটার মাধ্যমে কি, যে যদি তোমাদের বুঝতে অসুবিধা থাকে, তাহলে আমি আমার পড়ানোর ধরন পাল্টাবো, আমার বোঝানোর ধরন পাল্টাবো, বা আমার লেকচারে হচ্ছে কি তোমার ফ্রিকোয়েন্সি বাড়াবো কমাবো। তাহলে এইগুলো হচ্ছে কি তোমার কেন করা হচ্ছে, যাতে করে আমরা ডিউরিং দ্য সেমিস্টার বা সেমিস্টার চলাকালীন বা পঠন পাঠন চলাকালীন আমরা ঠিক করতে পারি। তো এটাকে বলা হচ্ছে ফরমেটিভ বা তোমার হচ্ছে কি ফরমেটিভ মূল্যায়ন। ঠিক আছে, এটা বাংলা কি বলে গো, ভুলে যাচ্ছি, ফরমেটিভের বাংলা বানাটা ভুলে যাচ্ছি আমি এই মুহূর্তে, কি বলে গো, ফরমেটিভটা ভুলে যাচ্ছি, দাঁড়া মনে পড়লে বলছি। আচ্ছা, সামেটিভ হচ্ছে, দেখো সামেটিভ হচ্ছে কি কোর্সের শেষে, এন্ড অফ দ্য সেমিস্টার বা এন্ড অফ দ্য টার্ম। ঠিক আছে, গঠনমূলক, না গঠনমূলক, তাই তো, গঠনমূলক, গঠনমূলক, একদম ঠিক বলেছো। ঠিক আছে, গঠনমূলক। আচ্ছা, আর সামেটিভ যেটা দেখো, সামেটিভ হচ্ছে কি বলছে না, সামেটিভ হচ্ছে কি যখন আমরা কোর্সের শেষে, শিক্ষার কোর্সের শেষে যখন আমরা কোনো গ্রেড বা নম্বর দেওয়ার উদ্দেশ্যে যখন আমরা ইভালুয়েশন করি, অ্যাসেসমেন্ট করি, তখন তাকে আমরা কি বলছি, সামেটিভ মূল্যায়ন। ঠিক আছে, এটাকে বাংলাটাকে বলা হয়, এটা গঠনমূলক, এটাকে বলা হয়, ভুলে যাচ্ছি গো, বাংলা ভুলে যাচ্ছি আজকাল। দেখো তাহলে কি বলে একটা, বলো তোমরা বলো, এতজন ক্লাস করছো, কারো যদি মনে পড়ে বলো। সমাপ্তি, সার্বিক, 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 হ্যাঁ সার্বিক বলতে পারো, সার্বিক বলতে পারো, সার্বিক বলতে পারো, হ্যাঁ সার্বিক হচ্ছে মূল্যায়ন। ঠিক আছে, বা সমষ্টি, সমষ্টি, হ্যাঁ সমষ্টিগত বলতে পারো, সমষ্টি বলতে পারো। ঠিক আছে, বলতে পারো, যে যেভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, সার্বিক বলতে পারো। আচ্ছা, আর একটা মূল্যায়ন বলা হচ্ছে, দেখো নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়ন। এটাকে বলা হচ্ছে দেখো সিসিই, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন। অর্থাৎ এখানে দেখো আমরা বলছি এটি শিক্ষার্থীর শিক্ষাগত এবং সহশিক্ষাগত বা কো কলারিস্টিক উভয় দিকের মূল্যায়ন নিশ্চিন্ত করা হয়। অর্থাৎ আমরা যখন হচ্ছে কি দেখো শিক্ষার্থীর হচ্ছে কি নিজস্ব যে
শিক্ষাগত অভিজ্ঞতা, সহজ শিক্ষাগত মানে মানে ধরো আমরা বলি না কো কারিকুলাম অ্যাক্টিভিটিস কি, তাই না? অর্থাৎ তার পুঁথিগত বিদ্যা এবং পুঁথিগত বিদ্যার বাদে আদার যে সমস্ত অ্যাক্টিভিটিস তার মধ্যে কতটা মানে গৃহীত হচ্ছে বা কতটা তার মধ্যে অর্জিত হচ্ছে, সেটাকে আমরা বলছি কি না সিসিই। সিসি মানে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। বুঝতে পারলে? মানে এই যে সিসিই ব্যাপারটা বুঝতে পারলে সবাই? একটু জানাও তো আমাকে এই সিসিই ব্যাপারটা সবাই বুঝতে পারলে কিনা। স্যার বলছি পড়াশোনার পাশাপাশি মানে যে কোনো অঙ্কন, তারপরে আবৃত্তি, ইয়েস গান, ইয়েস এইসব। ইয়েস, একদম। খেলাধুলা, তাই না? পঠন পাঠনের সাথে সাথে হচ্ছে কি তোমার সমাজ সেবা, তাই না? বা তোমার হচ্ছে কি এই যে ঘরের যে সমস্ত কাজকর্ম শেখা, রান্না করা, ঘর পরিষ্কার করা, তাই না? এই জিনিসগুলো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যেগুলোকে বলা হয়, ঠিক আছে? তাহলে তখন তাকে আমরা বলছি নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়ন, এবং এটা খুবই দরকারি, ঠিক আছে? এটা খুব দরকারি। এখন আমরা বাচ্চাদের দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রেই শুধু তাকে পুঁথিগত বিদ্যাতে মানে চাপ দেওয়ার চেষ্টা করি যাতে সে শিখে আর কি, ঠিক আছে? মানে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, ঠিক আছে? মানে জানি না তোমাদেরকে শেয়ার করাটা ঠিক হচ্ছে কিনা, মানে আমার একদম খুব ক্লোজ একজন হচ্ছে রিলেটিভ আর কি, ঠিক আছে? আজকেই আমি মানে তাকে খুব রিকোয়েস্টে সপ্তাহে একদিন করে পড়াতে যাই। আমার যেহেতু সময় হয় না, বুঝতে পার, ঘন্টা দেড়েকের জন্য যাই। এবারে তার মা বাবা, ঠিক আছে, মানে ওকে আমি মানে কন্যা স্নেহে কি বলবো, কন্যা স্নেহেই হচ্ছে কি তাকে আমি ইয়ে করি আর কি, মানে দেখি আর কি। তো ওটাই বলছে তার মা বাবা নিট পাওয়ার জন্য এতটাই তাকে প্রেশারাইজ করছে, ঠিক আছে? মেয়েটা হচ্ছে কি মানে পাগলের মতন কন্ডিশন আর কি, ঠিক আছে? তো তাকে আমি বললাম, বাবা দেখো যে এটা শুধুমাত্র একটা লক্ষ্য নয়, ঠিক আছে? তারা যাই করুক না কেন তুমি ঠিকঠাক করে বাঁচো আর কি, ঠিক আছে? তো কি হয় দেখো, তাকে শুধু সারাদিন শুধু টিউশন, মানে সকাল বিকাল রাত দুপুর, জানি না এগুলো কেন হয় আমি বুঝতে পারছি না, ঠিক আছে? আর জন্মের আগে থেকেই ফিক্সড হয়ে গেল যে সে কি করবে। দিস ইজ নট ফেয়ার, তাই না? এটা ঠিক হওয়া উচিত নয়। একটা বাচ্চা সে ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই তারা ঠিক করে রেখেছে যে সে কি হবে, এবং সেই মতন তাকে প্রেসারাইজড করা এবং তাকে হচ্ছে কি চাপিয়ে দেওয়া যে এটা কর, এটা কর, এটা কর, এটা শোন, এটা শোন, এটা ঠিক নয়। তাহলে এটাতে কি হচ্ছে বলো দেখি, তার তার ক্ষেত্রে কি হচ্ছে আমি পরিষ্কারভাবে বুঝতে পারছি। কি হয় না, বাবা মায়ের প্রতি হচ্ছে কি তোমার একটা বিতৃষ্ণা জাগছে, এবং সে ঘরে সেটা বলতে পারছে না। সে আমার কাছে বলছে যে একটা সময় সে কিন্তু সময় পেলে সে কিন্তু এদেরকে ছেড়ে দিয়ে পুরোটাই বিচ্ছিন্ন হয়ে যাবে এবং তাদের সাথে যোগাযোগ করবে না, এমন একটা সে মানসিক অশান্তি তার মধ্যে তৈরি হচ্ছে আর কি। এটা শুধু যা এই উদাহরণ ওর ক্ষেত্রেই প্রযোজ্য তা নয়, এটা কিন্তু সমাজে অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছে, ঠিক আছে? বুঝতে পারলে তো? তো এই জন্য হচ্ছে কি আমার মনে হয় এটা আমাদেরকেও মানে বুঝতে হবে আর কি, যে সবসময় প্রেসারাইজড করা ঠিক নয়, বা আমরা আমাদের যেটা ইচ্ছা সেটাকে চাপিয়ে দেওয়াও ঠিক নয়, তাই না? প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব মৌলিক চিন্তা ভাবনা রয়েছে, তার একটা বাঁচার অধিকার রয়েছে, এবং সেটা তার একটা সে কি হবে না হবে তাকে মূল্যায়ন করতে দেওয়া উচিত আর কি, ঠিক আছে? তো যাই হোক, এটা একটু ব্যক্তিগতভাবে বলে ফেললাম। এটা কিন্তু সমাজের অনেক ক্ষেত্রেই ঘটে আর কি, সেই জন্য আমি বলে ফেললাম আর কি, ঠিক আছে? তো এটা কিন্তু হচ্ছে কি হচ্ছে, এটা ঠিক নয়, বুঝতে পারল? স্যার একদম ঠিক বলেছেন। ওটাই মানে আমাদের অনুকূল পরিবেশ তৈরি করা উচিত। আর একদম চাইল্ড সেন্টার এডুকেশন মানে শিশু যেটা চাইছে একদম ওইটাকে মানে দিক লক্ষ্য করে তোকে এগিয়ে নিয়ে যেতে হবে। একদম একদম মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি যে একটা চাপিয়ে দেওয়ার একটা মানে নিজে যেটা করতে পারেনি বাবা মা সেটা তার সন্তান করবে, হ্যাঁ, এবং সেটাকে প্রেসারাইজড করা, এবং এটাই করতে হবে। ফলে দেখবে সুসাইডের হার কিন্তু বাড়ছে বাবা, ঠিক আছে? কারণ কেন বলে দেখি, সে প্রেসার নিতে পারছে না, বা তার ইচ্ছার বিরুদ্ধে সারাক্ষণ তাকে হচ্ছে কি সেটা না চাইলেও করতে হচ্ছে, হ্যাঁ। ফলে হচ্ছে কি মানে হাইলি প্রেসারাইজড হয়ে যাচ্ছে, এবং পরবর্তীকালে সে কিন্তু যখন মানে বড় হচ্ছে বা হচ্ছে তখন তার সমাজ থেকে সে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তাদেরকে আর দেখছে না, হ্যাঁ। এই জিনিসগুলো কম্পিটিশনের ব্যাপারটা চলে আসছে, মানে ওর ছেলে করেছে মানে আমার ছেলে একদম একদম এটা কম্পেয়ার ব্যাপারটা চলে এসেছে, সেটা ঠিকই বলেছো। এই পয়েন্টটাও আমি দেখতে পাচ্ছি সমাজে, যে কম্পেয়ারনেস, যে সে করছে তোমাকেও করতে হবে, সে পারছে তোমাকেও পারতে হবে, এইরকম জিনিসটা আর কি, ঠিক আছে? এইগুলো কিন্তু ঠিক নয়। এটা কিন্তু মানে আমার মনে হয় যে উন্নতি থেকে অবনতিটাই বেশি ঘটাচ্ছে সমাজে বা ব্যক্তি বিশেষে। দেখো এবারে বলছে, দেখো শিক্ষণ উপকরণ, টিচিং লার্নিং মেটেরিয়াল, যেটাকে আমরা টিএলএম বলি। দেখো এই যে কোনো কিছু শিক্ষাদান যখন আমরা ক্লাসরুমে পড়াই, তখন শুধুমাত্র যে টেক্সট বুককে ফলো করবো তা নয়, তার পাশাপাশি আমরা অনেক সময় কোনো রিয়েলিয়া ইউজ করি। রিয়েলিয়া তোমাদেরকে বলেছিলাম যে সরাসরি কোনো ধরো ফ্রুটস
ফিশ বা কোনো হচ্ছে কি মানে লিভিং বা আইটেম যেগুলো হচ্ছে কি তোমার সরাসরি আমরা দেখাবো, কিংবা আমরা আইসিটি হেল্প নিতে পারি, সেখানে আমরা প্রজেক্টর, কম্পিউটার বা শিক্ষামূলক কোনো ভিডিও, ঠিক আছে, বা মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম যেখানে বিভিন্ন চিত্র, বিভিন্ন চার্ট, তাই না, লাইভ এক্সাম্পল, ঠিক আছে, বা দ্বিভাষিক অভিধান, এগুলোকে আমরা রিপ্রেজেন্ট করিয়ে যখন পাঠদান করি তখন তাকে আমরা টিএলএম বলি। চলো এবার হচ্ছে রিমিডিয়াল টিচিং। দেখো রিমিডিয়াল টিচিং কাকে বলে। দেখবে ধরো এই যে ক্লাসটা আমি করছি, ধরো আজকে বিষয়টা সহজ রয়েছে, ধরো এটা কোনো ম্যাথের ক্লাস হতো, তো সেখানে দেখবে কিছুজন থাকবে যারা কিন্তু সব জিনিসটা বুঝতে পারবে না, তো তাদের জন্য যদি ঘুরিয়ে কোনো একটা দিন স্পেশালি যদি বলা হয় যে তাদেরকে রিমিডিয়াল টিচিং দেওয়া হবে, তো মানে তাদেরকে বোঝানোর জন্য এক্সট্রা ক্লাস দেওয়া হবে, তো সেটাকে হয়ে যাবে কি রিমিডিয়াল টিচিং, ঠিক আছে। অর্থাৎ পিছিয়ে পড়া বা পিছিয়ে থাকা শিক্ষার্থীদের নির্দিষ্ট শিখন ঘাটতি দূর করার জন্য এই বিশেষ শিক্ষাদানের ব্যবস্থা করা হয়। এখানে প্রক্রিয়া হিসাবে আমরা প্রথমে ডায়াগনস্টিক টেস্ট বা নির্ণায়ক অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীদের দুর্বলতার ক্ষেত্রগুলোকে চিহ্নিত করি, আর তারপরে আমরা দুর্বলতা দূর করার জন্য রিমিডিয়াল টিচিং দেওয়ার ব্যবস্থা করি। কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়, এটি পুনরায় নতুন কৌশলে তাদেরকে শেখাতে হবে, ঠিক আছে, মানে যাতে সে শিখতে পারে আর কি। হয়তো যে টেকনিকটাকে আমি ইউজ করছি সেটা তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো তোমরা শিখে গেলে, কিছু না তারা শিখতে পারলো না, তখন সেই টেকনিকটাকে চেঞ্জ করে তাদেরকে আলাদা করে বোঝাতে হবে যাতে তারা বুঝতে পারে। তো সেখানে যদি আমি শাস্তি দিই, মানে আমার কথা বাদ দাও, ধরো তোমরা ধরো টিচার হলে, সেখানে কিন্তু শাস্তি দিলে ওই বাচ্চা কিন্তু পিছিয়ে যাবে, সে কিন্তু পড়া বিমুখ হয়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তাকে আলাদা করে অন্য ভঙ্গিতে তাদের কিন্তু পড়াতে হবে, কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না বা কোনো ভয় দেখানো যাবে না, ঠিক আছে। চলো এবার দেখো সংশোধনমূলক শিক্ষা একদম। এবারে বলছে পাঠ পরিকল্পনা এবং ডিজাইন। এখানে দেখো আমরা যখন লেসন প্ল্যান বা কোনো কিছু কোনো একটা ক্লাসে যাব, এই যে তোমাদের ধর আমি পড়াবো, তাহলে এর জন্য দেখো আমাকে এই যে নোটসটাকে তৈরি করতে হয়েছে, তাই না। তো এই নোটসটাকে তৈরি করতে হয়েছে, এবং দেখো এখানে আমি কিন্তু এই যে নোটসটাকে তৈরি করেছি, এখানে এক্সট্রা কোনো জিনিসটাকে কিন্তু আমি ঢোকানোর চেষ্টা করি। তার কারণ জানো, যদি আমি এটা করতাম এটা একটা বই হয়ে যেত, মানে একটা 200-250 পৃষ্ঠার একটা বই হয়ে যেত, তখন তোমাদের পড়তে ভালো লাগতো? ভালো লাগতো কি বলো? ভালো লাগতো না। আমি দেখো প্রত্যেকটা জিনিসটাকে ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করেছি, কেন না, যাতে হচ্ছে কি তোমরা এই জিনিসগুলো পড়তে ইজিলি মনে রাখতে পারো বা তোমাদের পড়তে ভালো লাগে, তাই না। তা না হলে হচ্ছে কি, তাহলে দেখো ক্লাসের আগে কিন্তু আমি ভেবে নিয়েছি, তাহলে সেরকম আর কি লেসন প্ল্যান বা ডিজাইনটা হচ্ছে, দেখো কোনো পাঠ শুরু করার আগে, তার আগে যদি আমরা সেই পাঠ পরিকল্পনাটাকে সাকসেস করার জন্য সময় উপযোগী লক্ষ্যভিত্তিক যদি আমরা কোনো একটা মানে পরিকল্পনা করে নিই, ঠিক আছে, যাতে করে আমরা শিক্ষাটাকে সঠিকভাবে পরিবেশন করতে পারি, সেটাকে বলা হচ্ছে কি পাঠ পরিকল্পনা বা ডিজাইন। তো হার্ভার্ডের তোমার কি রয়েছে দেখো না, পাঠ পরিকল্পনার ঐতিহ্যবাহী 5টি স্তর রয়েছে। কি কি? একটা রয়েছে প্রিপারেশন, প্রেজেন্টেশন, কম্পারিজন ফর অ্যাসোসিয়েশন, জেনারেলাইজেশন এন্ড অ্যাপ্লিকেশনস, ঠিক আছে। অর্থাৎ আয়োজন বা প্রস্তুতি, উপস্থাপন, তুলনা বা অনুষঙ্গ, সাধারণীকরণ এবং প্রয়োগ। এবারে আধুনিক কাঠামো থেকে এটাকে আমরা 5E মডেল দিয়ে আমরা এটাকে এক্সপ্লেন করি, যেটাকে বলা হয় এনগেজ, এক্সপ্লোর, এক্সপ্লেন, ইলাবোরেট, ইভালুয়েশন। এটা খুব জনপ্রিয় একটা কাঠামো, এটা কিন্তু হচ্ছে বর্তমানে কাজ করে। চলো এবারে খুব কুইক ভাবে, কারণ আমার 10টা থেকে ক্লাস আছে, ঠিক আছে, খুব কুইক ভাবে আমরা 20টা কোশ্চেন করব, এবং আমি বিশ্বাস করি যারা ক্লাস করছো, যারা মন দিয়ে শুনেছো আমার পুরো কথাগুলো, আশা করি তোমরা উত্তর দিতে পারবে। চলো ফার্স্ট কোশ্চেন, প্রথম কোশ্চেন। একটি শিশু প্রাতিষ্ঠানিক নিয়ম ছাড়াই তার চারিপাশের পরিবেশ থেকে স্বাভাবিকভাবে ভাষা অর্জন করেছে, পেডাগোগির ভাষা একে কি বলা হয়? দেখি কারা কারা বলতে পারো। যদি না বলতে পারো তাহলে আমারই প্রবলেম, আমি তোমাদেরকে বলতে পারি, বোঝাতে পারি একদম। তাহলে যারা ভাষার আত্মীকরণ বলেছো একদম সঠিক করো, ল্যাঙ্গুয়েজ একুইজিশন, তাই না, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো এবারে আমি আর বিশ্লেষণ করছি না, কারণ ওতে অনেক বিশ্লেষণ পড়েছি, তাই না, বেশি বকলে আবার তোমরা রেগে যাবে, তাই না। আমি আর বলছি না, তা তোমরা তাও এই বিষয়টা দেখে নেবে। চলো কোশ্চেন নাম্বার 2 বলছে ভাষা শিক্ষণের ক্ষেত্রে আরোহী পদ্ধতি কেন বেশি গ্রহণযোগ্য? ইন্ডাক্টিভ মেথড কেন বেশি? এগুলো কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভাবো না যে সহজ, মানে এগুলো কিন্তু পরীক্ষার উপযোগী। হ্যাঁ, ভিভিআই কিন্তু ভিভিআই। ভাষা শিক্ষণের ক্ষেত্রে আরোহী পদ্ধতি কেন বেশি গ্রহণযোগ্য বলো? একদম, এটি প্রথমে উদাহরণ দিয়ে পরে হচ্ছে নিয়মে পৌঁছানো যায়, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো তাহলে কোশ্চেনগুলো ঠিক আছে তো, একটু জানাও তো যারা নতুন ক্লাস করছো। থিওরি কোশ্চেন
ক্লাস সবটাই ঠিক আছে তো? সবটাই ঠিক আছে তো? ঠিক আছে তো নাকি? মানে ভুলভাল জায়গায় ভর্তি হওনি তো, এইটুকু বলো তো। মানে সঠিক জায়গায় ঠিকঠাক জায়গায় ঢুকেছে তো? একটু বলবে, ঠিক আছে? ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3। বলছে একজন শিক্ষার্থী কোনো পার্ট পড়ার সময় বি কে ডি, ডাব্লিউ ডাব্লিউ এস এ ডাব্লিউ কে ডাব্লিউ এস পড়ে, তাহলে সে কি ধরনের সমস্যায় ভুগছে? তাহলে কি হবে বলো, কি হবে বলো? 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 15 জন। 27 জন ক্লাস করছে, 15, 16 জন উত্তর দিল, বাকিরা 17 জন। বাকিরা কি করছে? ঘুমাচ্ছ তোমরা? তাহলে উত্তর হবে ডিসলেক্সিয়া। বাকিরা কি তোমরা ঘুমাচ্ছ? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4। বলছে বহুভাষিক শ্রেণীকক্ষ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম। একদম, যারা অপশন সি বলছো, শিক্ষার্থীদের ভাষা শ্রেণীকক্ষে একটি মূল্যবান সম্পদ হিসাবে ব্যবহার করতে পারে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 5। বলছে শ্রবণ এবং পঠনকে কোন ধরনের ভাষা দক্ষতা বলা হয়? শ্রবণ এবং পঠনকে কোন ধরনের ভাষা দক্ষতা বলা হয়? এটা যদি না পারো না, মাথা ফাটিয়ে দেবো, তাই না? এটা না পারলে মাথা ফাটিয়ে দেবো। কি হবে এটা? শুনছো আর হচ্ছে কি পড়ছো, রিডিং করছো, তাহলে কি করছো? রিসেপ্টিক হচ্ছে, রিসেপ্টিক মানে হিন্দিতে যেটা লেখা আছে। বলছে হিন্দিতে যেটা লেখা এটা আছে। আবার কি লেখা আছে হিন্দিতে? কি লেখা আছে পড়তে পারছো? কি পড়তে পারছো দেখি? গ্রহণমূলক গ্রহণমূলক, গ্রহণমূলক। গ্রহণমূলক। ট্রান্সলেশন করতে গিয়ে সমস্যা হয়েছে, বুঝলে তো? তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে গ্রহণমূলক, ঠিক আছে, বা রিসেপটিভ। দেখো তাহলে অপশন বি হয়ে যাবে। হ্যাঁ, চলো এবার দেখো, এবারে বলছে ভাষার মূল্যায়নে ফরমেটিভ মূল্যায়ন, বা যেটাকে তোমরা কি বললে গো, বাংলায় কি বলেছিলে গো? ফরমেটিভকে আমরা কি বলেছিলাম? গঠনমূলক। গঠনমূলক। তাহলে গঠনমূলক হচ্ছে মূল্যায়ন, এর প্রধান লক্ষ্য কি? তাহলে এটা হচ্ছে কি পাঠ চলাকালীন শিক্ষার্থীদের ঘাটতি জানা এবং ফিডব্যাক দেওয়া। অপশন বি, ঠিক আছে, অপশন বি। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 7। বলছে রেমিডিয়াল টিচিং বা প্রতিকারমূলক শিক্ষা দেওয়ার ঠিক আগের ধাপটি কি নামে কি দেওয়া হয়? একদম, ডায়াগনস্টিক টেস্ট বা নির্ণায়ক অভিজ্ঞতা করা হয়। চলো এবারে দেখো কোশ্চেন নাম্বার 8। নম চমস্কির মতে শিশুরা ভাষা শেখার ক্ষেত্রে জন্মগত ক্ষমতার অধিকারী হয়, একে আমরা কি বলি? এটাকে আমরা অপশন সি বলি, ল্যাঙ্গুয়েজ একুইজিশন ডিভাইস, তাই না? অপশন সি। চলো কোশ্চেন নাম্বার 9। শ্রেণীকক্ষে ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে পাঠ্য বইয়ের ভূমিকা কেমন হওয়া উচিত? পাঠ্য বইয়ের ভূমিকা কেমন হওয়া উচিত? বলো বলো, সবাই বলো, সবাই বলো। অপশন বি হওয়া উচিত, তাই না? চলো নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে কি 10। একজন শিক্ষক শ্রেণীকক্ষে কবিতা পড়ানোর পর শিক্ষার্থীরা দলগতভাবে আলোচনা করতে এবং মনের ভাব প্রকাশ করতে বললেন, এখানে কোন ধরনের দক্ষতা প্রকাশ করেছে? একদম, তাহলে অপশন বি যারা বলেছো একদম সঠিক। কোশ্চেন নাম্বার 11। লিখন দক্ষতার বিকাশে নিজের কোনটি সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বা যান্ত্রিক? লিখন দক্ষতার বিকাশে ইয়েস, অপশন কি হবে গো? কি হবে? অপশন বি হবে না সি হবে? দেখো লিখন দক্ষতা, রাইটিং, তাই না, কম গুরুত্বপূর্ণ বলেছে, কম গুরুত্বপূর্ণ, ভালো করে দেখো, কম গুরুত্বপূর্ণ। কি হবে গো? অপশন যারা বি বলেছে একদম সঠিক, ঠিক আছে। চলো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 12। শিশুরা সমাজ ও বয়স্কদের সাথে মিথস্ক্রিয়ায় মাধ্যমে ভাষা শেখে, এই বক্তব্যটি কার? এই বক্তব্যটি কার? একদম, তাহলে হচ্ছে নম চমস্কি। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 13। একটি বৈচিত্র্যময় শ্রেণীকক্ষে একজন ভাষা শিক্ষকের কোন মনোভাবটি থাকা বাঞ্ছনীয়?
সি এরটা হবে প্রতি শিশুর ভাষা এবং হচ্ছে কি সংস্কৃতিকে সম্মান জানানো এবং অন্তর্ভুক্তিমূলক গঠন তৈরি করা। আচ্ছা, ভাষা দক্ষতার স্বাভাবিক ক্রমটি কি? ঠিক আছে, এল মানে লিসনিং, এল মানে হচ্ছে কি তোমার একদম, তাহলে যারা যারা অপশন বি বলেছে তাই না, তাহলে স্পিকিং, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, তাহলে অপশন বি, তাই না, অপশন বি ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগছে বলো, কোশ্চেনগুলো কেমন লাগছে বলো, ভালো লাগছে তো নাকি? ভালো লাগছে? স্যার ওই লেভেলের একদম। ঠিক আছে তো, ব্যাস, তোমরা যদি খুশি মানে ঠিক আছে, তাই না, তোমাদেরকে মোটামুটি খুশি করতে হবে, তাই না? তোমরা যদি ঠিক থাকো তাহলে সব ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 15, পাঠ পরিকল্পনায় উপস্থাপন স্তরের মূল কাজ কি? পাঠ পরিকল্পনায় উপস্থাপন স্তরের মূল কাজ কি? বলো বলো, তাড়াতাড়ি বলো। ইয়েস, তাহলে কি হবে? অপশন বি এরটা হবে। নতুন পাঠ্য বিষয়টি বিভিন্ন কৌশলে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা। চলো কোশ্চেন নাম্বার 16, একজন শিক্ষার্থী স্পষ্ট উচ্চারণ করতে পারে কিন্তু লেখার সময় বানান ভুল করে এবং লাইনের সোজা রাখতে পারে না, তার সমস্যাটি কি? তাহলে রাইটিং ডিফিকাল্টিস, তাহলে তাকে আমরা ডিসগ্রাফিয়া বলবো, তাকে আমরা কি বলবো? ডিসগ্রাফিয়া বলবো। ওকে, চলো কোশ্চেন নাম্বার 17, ভাষা শিক্ষার ক্ষেত্রে আইসিটি এবং মাল্টিমিডিয়া উপকরণের ব্যবহারের সুবিধা কি? ভাষা শিক্ষার ক্ষেত্রে আইসিটি এবং মাল্টিমিডিয়া উপকরণ এর ব্যবহারে সুবিধা কি? একদম, তাহলে এটি হচ্ছে কি শিক্ষার্থীদের ইন্দ্রিয়গ্রাহ্য ও দীর্ঘস্থায়ী শিখন দক্ষতা প্রদান করে। অপশন বি। চলো কোশ্চেন নাম্বার 18, ব্যাকরণের সূত্র মুখস্থ করার উপর জোর দেওয়া হয় কোন পদ্ধতিতে? ব্যাকরণের সূত্র মুখস্থ করার উপর জোর দেওয়া হয় কোন পদ্ধতিতে? কি হবে গো? এটা অবরোহী হবে, তাই না? এটা হচ্ছে কি তোমার অবরোহী হবে। চলো নেক্সট, এবার বলছে সিসিই এর ক্ষেত্রে সামগ্রিক শব্দটির অর্থ কি? এটা সবাই জানো, অপশন সি হবে, অপশন সি। চলো কোশ্চেন নাম্বার লাস্ট। আচ্ছা, বলছে শ্রুতিলিপি বা ডিকটেশন নেওয়ার মাধ্যমে প্রধানত কোন দুটি দক্ষতার পরীক্ষা একসাথে নেওয়া সম্ভব? শ্রুতিলিপি বা ডিকটেশন নেওয়ার সময় প্রধানত কোন দুটি দক্ষতার পরীক্ষা একসাথে নেওয়া সম্ভব? ইয়েস, তাহলে কি হবে? অপশন বি এরটা হবে, শ্রবণ এবং লিখন। শুনে শুনে লিখা না, শ্রবণ আর লিখা, শ্রুতিলিপি। চলো তাহলে মোটামুটি ভাবে নোটস টোট কেউ পাচার করবে না, ঠিক আছে? যদি কেউ কোথাও হতে দেখো আমাকে ইনফর্ম করবে, ঠিক আছে? তার বিরুদ্ধে আমরা লিগ্যাল অ্যাকশন নেব। আর এগুলো তোমাদের জন্যই করা, কাউকে বেশি দেওয়ার দরকার নেই, ঠিক আছে? কারণ হচ্ছে কি এগুলো বুঝতেই পারছো তোমাদের জন্যই বেসিক্যালি করা হয়, তো সেক্ষেত্রে চেষ্টা করবে। না না, এবারে হচ্ছে কি বলা যায় না, এসএসসির সময় বুঝতে পেরেছো কি করেছে ওরা, তাই না? একটা মানে ও নিয়ে হচ্ছে কি তোমার পাচার করছে, বিক্রি করছে, তাই না? যাই হোক, মানে আপনার কাছ থেকে কোর্স কিনে আরো 5 জনের কাছে বিক্রি করছে, তাই না? এগুলো ঠিক নয়, তোমরা জানতে পারলেই আমাকে ইনফর্ম করবে। হ্যাঁ ঠিক আছে, তোমরা ভালো থেকো, ঠিক আছে? নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।